বেনজির সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ মানবাধিকার লঙ্ঘন। বেনজির সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে উনি যখন বিজিবির র্যাবের প্রধান ছিলেন, উনি কিন্তু স্যাংশন প্রাপ্ত মানবাধিকার লঙ্ঘন করার জন্য, বিনা বিচারে মানুষ খুন করার জন্য আজকে এই টাকা চুরি অর্থ চুরি নিয়ে আপনার না যায়, বরং ওই জায়গায় ধরতে হবে সরকারকে এই মানবাধিকার লঙ্ঘনের জন্য বা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তার বিচার কি করবে? কারণ বেনজির সাহেবের নিরাপত্তার জন্য উনি কিন্তু বাংলাদেশের 30 নম্বর আইজিপি ছিলেন এবং এই একমাত্র ব্যতিক্রম বাংলাদেশে ঘটেছে। সেই 30 নম্বর আইজিপি বেনজির সাহেবকে সম্ভবত 7 জন কি 8 জন সশস্ত্র মানে পোশাকবিহীন পুলিশ দিয়ে রাষ্ট্রের একটা গাড়ি প্রোটেকশন গাড়ি দিয়ে ওনাকে কিন্তু দেওয়া হতো। তাহলে এই প্রোটেকশন নিয়েই তো উনি এয়ারপোর্টে যাওয়ার কথা। তাহলে সেই প্রোটেকশনের লোকজন জানার কথা যে সরকার তো জানে, সরকার প্রকাশ করছে না। আর যদি সরকার না জেনে থাকে তাহলে এটা কি সরকারের সফলতা? জুবাইদা রহমানের মতো মানুষ তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য 17 দিনে রাতের বেলা কোর্ট বসিয়ে আপনি তাকে সাজা দিলেন নির্বাচনের আগে যেন ভোট করতে না পারে। বিএনপির প্রায় 1000-এর মতো নেতাকে 2 বছর 2 মাস 2 বছর 3 মাস ভোটের আগে আপনি সাজা দিলেন যেন ভোট করতে না পারে। আপনার কি মনে হয় যে তারেক রহমান এবং ফখরুর রহমানের বিরুদ্ধে যদি উনি এই ধরনের আর্থিক দুর্নীতি থাকতো মামলা হইতো না? আমার সিনহা ভাই কিছুক্ষণ আগে বলছেন যে বেনজির তুরস্কে গেছে, আমি যখন বলছি তখন আমি তার পাশে বসে, মানে আমি বলছি সিম্বলিক ওয়েতে বলছেন যে তার পাশে বসে উনি চা খেয়েছেন কিনা। এখন আমার প্রশ্ন, হাওয়া ভবনের দুর্নীতি হয়েছে কি হয়নি এটা বলতে গেলে তো হাওয়া ভবনে বসে থেকে চা খাইতে হবে। আমি সিনহা ভাইকে বলি আমি চাটা খাইনি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই চা না খেয়েও আমি বলতে পারি, দেখেন বেগম খালেদা জিয়ার মতো একজন জনপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সবচেয়ে বেশি সংখ্যক 116টি আসনের বিরোধী দলীয় নেত্রী, তাকেও আপনি ছাড়েননি। টাকা কিন্তু ব্যাংকে বাড়ে গেছে, পদ্ধতিগত ভুল আছে, আমি জাজমেন্টটা পড়েছি, আপনি সাজা দিয়েছেন। তারেক রহমান এবং আরাফাত রহমান কোকর যদি দুর্নীতি থেকে থাকতো আপনি কি বিশ্বাস করতে বলেন যে এই সরকার তার বিচার করতো না? তাহলে 15 বছরে আপনি এই হাওয়া ভবন কেন্দ্রিক মিথ আছে, প্রচারণা আছে, আমি অস্বীকার করছি না, পাবলিক পারসেপশন আছে, কিন্তু আপনি বাস্তবে কাগজে কলমে, যেটা সিনেমাই বললেন যে প্রমাণ হওয়া লাগবে, তো শুধু বললে হবে না। আমি এই ক্ষেত্রেও আমি বলি যে আপনি 15 বছরে প্রমাণ করেননি কেন? আপনি 15 বছরে, আপনি আমার যে দর্শক প্রশ্ন করছেন, তার সরকার যদি ক্ষমতায় থেকে থাকে 15 বছর কেন তারেক রহমানের দেশে একটি বাড়ি উদ্ধার করা গেল না? কেন 15 বছরে 15% জমি তারেক রহমানের উদ্ধার করা গেল না? কেন 15 বছরে 15টি ঘর উদ্ধার করা গেল না? 10টি ব্যবসা উদ্ধার করা গেল না? এবং উদ্ধার করে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে শাস্তির আওতায় আনা গেল না? এই প্রশ্নটা আমারও। আমি বিচার চাই, কিন্তু বিচারটা কার কাছে যাবো? দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, সরকারের কাছে। সরকার তো 15 বছর ক্ষমতা, সরকার কেন করে না? তাহলে কি জুবাইদা রহমানের মতো মানুষ তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য 17 দিনে রাতের বেলা কোর্ট বসিয়ে আপনি তাকে সাজা দিলেন নির্বাচনের আগে যেন ভোট করতে না পারে? বিএনপির প্রায় 1000-এর মতো নেতাকে 2 বছর 2 মাস 2 বছর 3 মাস ভোটের আগে আপনি সাজা দিলেন যেন ভোট করতে না পারে? আপনার কি মনে হয় যে তারেক রহমান এবং ফখরুর রহমানের বিরুদ্ধে যদি উনি এই ধরনের আর্থিক দুর্নীতি থাকতো মামলা হইতো না, বিচার হইতো না, চার্জশিট হইতো না? সরকার কি দয়া করছে? তা করছে না তো, একদমই করছে না। আমিও সেটা সরকারকে অনুরোধ করব যে এই ধরনের কথার ফুলছুরি না জড়িয়ে প্রকৃত অর্থেই তথ্য প্রমাণের ভিত্তিতে তারেক রহমানের বিরুদ্ধে সাজা হোক, মামলা হোক, জনগণ দেখুক। কিন্তু এই ধরনের কথা বাতাসের উপরে কথা। আর সিনা ভাই যথার্থ, এটা হলো ওই সম্পর্কে আমার কথা যে আমি বিচার চাই, তদন্ত চাই, সঠিক তথ্য জানতে চাই যে কত টাকা তারেক সরকার নিয়ে গেছে। এবং তারেক রহমান তো চ্যালেঞ্জ করে বলছেন যে বিশ্বের কোথাও আমার এক নামে একটি বাড়ি নেই, আমার নামে কোনো 1% জায়গা নেই। তাহলে এরপরে এই চ্যালেঞ্জটা তো গ্রহণ করা উচিত। যারা প্রশ্ন করছেন তারা গ্রহণ করে এটা করবেন। আমি সিনেমার মতো, আমরা বসে দেখবো কতগুলো সম্পদ দেশে আছে। কিন্তু আমি আরেকটি কথা বলতে চাই, দেখেন আমার সিনেমার তথ্য জানার কিন্তু উৎস সেকেন্ডারি সোর্স। কারণ আমরা তো আইন শৃঙ্খলা বাহিনী বা তদন্তকারী সংস্থা বা দুদকের কিন্তু কেউ ইন্টারনাল লোক নই। আমরা যারা টকশোতে কথা বলি অবশ্যই কথা বলবো সিনেমায়, কিন্তু সেই তথ্যগুলো কোথায় থেকে করব? আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা তথ্য নেব অর্থ সংক্রান্ত বিষয়ে, আমরা দুর্নীতি দমন কমিশন থেকে তথ্য পাবো, দুর্নীতি দমন কমিশনের লয়ার থেকে প্রশ্ন পাবো, আমরা মূল ধারার যে পত্রিকা সেখান থেকে আমরা পাবো। এবং এটার প্রতি কিন্তু আমাদেরকে বিশ্বাস থেকে কথা বলতে হবে। এটা আপনি গবেষক মানুষ, আপনি নিজে জানেন যে কোনো বিষয়ে আপনি কনক্লুডিং রিমার্কস করার জন্য আমাকে আইদার প্রাইমারি সোর্স অথবা সেকেন্ডারি সোর্সের উপর নির্ভর করতে হবে। যেহেতু প্রাইমারি সোর্স আমি পাচ্ছি না, কারণ বেনজির কোথায় আমি আপনার সাথে একমত, সরকার জানে। কারণ বেনজির সাহেবের নিরাপত্তার জন্য উনি কিন্তু বাংলাদেশের 30 নম্বর আইজিপি ছিলেন
এবং এই একমাত্র ব্যতিক্রম বাংলাদেশে ঘটেছে, সেই 30 নম্বর আইজিপি বেনজির সাহেবকে সম্ভবত 7 জন কি 8 জন সশস্ত্র মানে পোশাকবিহীন পুলিশ দিয়ে রাষ্ট্রের একটা গাড়ি প্রোটেকশন গাড়ি দিয়ে ওনাকে কিন্তু দেওয়া হতো। তাহলে এই প্রোটেকশন নিয়েই তো উনি এয়ারপোর্টে যাওয়ার কথা, তাহলে সেই প্রোটেকশনের লোকজন জানার কথা। যে সরকার তো জানে, সরকার প্রকাশ করছে না। আর যদি সরকার না জেনে থাকে তাহলে এটা কি সরকারের সফলতা? এটা কি সরকারকে একবারই স্পর্শ করে না যে এত বড় একটা মানুষ দেশ থেকে চলে গেল, তাকে আমরা খুঁজে পাচ্ছি না, আইন শৃঙ্খলা বাহিনী জানে না, সরকার বাহাদুর জানে না? এটি বিশ্বাস করতে কষ্ট হয়। সেনাবাহিনী তো সরাসরি বলে দিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু সরকার এই আমাদের এলাকায় বলে যে ঝেড়ে কাশা, যে আপনি একটু কাশিটা দেন জোরে যাতে গলাটা পরিষ্কার হয়ে যায়, সরকার এই জায়গায় একটু ঝেড়ে কাশবে আর কি। তবে আমি এইটুকু আমি বিশ্বাস করি যে উনি কিন্তু দেখেন প্রথম যখন ডেইলি স্টার এবং কালবেলা যখন নিউজ করে তখন উনি হিন্দিতে একটা কথা বলেছিলেন যে কি হচ্ছে ওই যে কাহিনী কাভি কি জানি কুছ বাকি হয় না কি জানি শব্দ বলতে, হিন্দি তো হিন্দি কিচ্ছা কিচ্ছা আবি কি বাকি হয়, বাকি হয়। এখন যেহেতু কিচ্ছা বাকি আছে, কিচ্ছা আরো ঘটবে সামনে এবং ওনার এই নিত্য নতুন। এবং সিনা ভাই এটা তো বাস্তবতা, যে আপনি যেভাবে অবাক হয়েছেন আমি তার থেকে আরো বেশি অবাক হয়েছি। যে মানুষটির ভেতরে সততা নেই, যে মানুষটার মধ্যে নীতি নৈতিকতা নেই, যে মানুষটাই অসততায় ভরা, সেই মানুষটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে কি করে এরকম কথা উনি বলতে পারলেন? ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে বক্তৃতা, ওনার যে ভাষা প্রয়োগ ইত্যাদি ইত্যাদি, এটি তো অবিশ্বাস্য রকমের একজন। আমরা তো আইজিপি আমি নূর মোহাম্মদ পাটোয়ারি সাহেব বলছিলেন, উনিও তো বলছেন। আরো যে আমি বললাম যে সরকারের চরম মানে কি বলবো যে এক ধরনের দুর্বলতা এবং অস্থিরতা কাজ করছে বলেই কিন্তু আজকে ওবায়দুল কাদের সাহেবকে বলতে হয়েছে উনি আমাদের আইজিপি নয়। তো এই কথার মধ্য দিয়ে উনি কিন্তু প্রকারান্তরে স্বীকার করলেন যে পাবলিক যা মনে করে সেই পাবলিকের পার্সেপশনটাকে ভুল প্রমাণ করার জন্য আওয়ামী লীগের মতো একটা পুরাতন দলের সাধারণ সম্পাদক যারা যেন তেন প্রকারে 15 বছর ক্ষমতায়, তাদেরকে স্টেটমেন্ট করতে হয়। এটাও তো বলেছেন যে তারেক রহমানের মাঠ পাহারা দিত বেনজির, এরকমও তো। তাহলে যে লোক তারেক রহমানের মাঠ পাহারা দিচ্ছে সেই লোককে আওয়ামী লীগ যদি আইজিপি বানিয়ে থাকে, এটাও কি আওয়ামী লীগের সফলতা? এটাও তো আওয়ামী লীগের চরম ব্যর্থতা নয় কি? তার দায়বদ্ধতা নয় কি? তারেক রহমানকে যে পাহারা দেয় তাদের ভাষায় একজন খুনি, যাকে বিদেশ থেকে নিয়ে এসে বিচার করা হবে, এরকম একটা লোকদের পাহারাদারকে ওনারা বানাইলেন, তাহলে তো হাইব্রিড, এ তো রিয়াল আওয়ামী লীগ নয়। এগুলো তো অনেক রকমের প্রশ্ন আসে হাসিনা পাশে, যেগুলো একটার পরে একটা। সাহেব ভালো কি মন্দ সেটা আমার বলার দরকার নেই, কিন্তু আজিজ সাহেবের এই কর্মকাণ্ডের জন্য যে স্যাংশনটা হইলো, সেই স্যাংশনে আমার গৌরবের বা অহংকারের সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত কিছুটা হলেও কালিমালিপ্ত হয়েছে। আমার প্রশ্নটা সেই জায়গায়। আমি একজন ট্যাক্স পেয়ার, আমি এখনো বলি যে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু ভূমিকা রাখছে এই সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর প্রধান যখন বলেন ওনার 47 বছরের জীবনে 18 সনের মতো সুষ্ঠু মরুনি দেখেননি, তখন নিজেকে ওনার পথকে উনি কিন্তু মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছেন। আমার ফরাদ ভাই, আমার প্রশ্নটা সেই জায়গায় ওনার সততা নেবে। তারপরে কথা উনি কার ম্যান? উনি প্রাইম মিনিস্টারের ম্যান হবেন কেন? উনি তো দেশের ম্যান হবেন। কিন্তু দেশের ম্যান হওয়ার পরে দেশের বাইরে যখন ওনার অপরাধী ভাইদের সাথে মিটিং করেন, সেটা আমার ওই যে কে পাসপোর্ট করলো না করলো, আপনি যদি বেনজিরের সাথে আর আজিজ সাহেবের সাথে এই একজন রিপোর্টারের যদি আপনি মিলান, তাহলে এটাও কিন্তু এক ধরনের চরম ব্যর্থতার জায়গা, যে আমরা কাকে কার সাথে মিলাচ্ছি। সিনা ভাইয়ের সাথে আমার মিলালে তো হবে না, আমাকে মিলাতে হবে আমার লেভেলের একজনের সাথে। এখন সিনা ভাইকে যদি আমার লেভেলে মিলান, তাহলে ওনার মর্যাদার কিন্তু ক্ষুণ্ণ হয় এবং আমাকে অপ্রয়োজনীয় তথ্য সমাধি করা হয়। সেই জায়গায় ফরাদ ভাই দেখতে হবে যে বেনজির সাহেব কি করে এই পাসপোর্টটি করতে পারে তার নিজের পদ পদবীকে গোপন করে। এবং আজিজ সাহেব নিজে বিডিআর এর যখন প্রধান ছিলেন তখন তার ভাইয়ের পাসপোর্ট হওয়ার কথা নয়, তিনি নিজের স্বহস্তে সুপারিশ করে সেই পাত্রটা নিয়ে দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। এই আমার সেনাবাহিনীকে যিনি বিতর্কিত করলেন বা এই ভাইদের অপরাধ মাফ করে দেওয়ার একটা উপলক্ষ তৈরি করলেন, এটি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য? এই দায়িত্বটি কি আমার আর আপনার? আমরা তো সমালোচক, সরকারকে তো এই দায়িত্বটা নিতে হবে যে আজিজ সাহেব সঠিক ছিলেন না, আজিজ সাহেব ভুল ছিলেন, বা সেনাবাহিনীর বলতে হবে যে আজিজ সাহেব ভুল কাজ করেননি, উনি সঠিক কাজ করছেন। আমরা তো সেই সঠিক তথ্যটা জানতে চাই ভরত ভাই, অন্য কিচ্ছু না। আমাদের কি কাজ পড়ে গেছে আজিজ সাহেবের সমালোচনা করতে হবে? একদমই নয়। আর বেনজির সাহেবের যে বিষয়টা এখানে হচ্ছে, আমি তো বললাম যে এগুলো নিয়ে কোনো আলোচনাই দরকার নেই। বেনজির সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ মানবাধিকার লঙ্ঘন। বেনজির সাহেবের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে উনি যখন বিজিবির র্যাবের প্রধান ছিলেন, উনি কিন্তু স্যাংশন প্রাপ্ত মানবাধিকার লঙ্ঘন করার জন্য, বিনা বিচারে মানুষ খুন করার জন্য আজকে এই টাকা চুরি অর্থ চুরি নিয়ে আপনার না যায়, বরং ওই জায়গায় ধরতে হবে সরকারকে এই মানবাধিকার লঙ্ঘনের জন্য বা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তার বিচার কি করবে? তার বিচার কি করবে?
সেটি তো একটা বড় প্রশ্ন যে তার বিচার করবে কিনা। তারপরে দেখেন আরেকটা জিনিস বলি, যেটা হলো যে সেটা হলো যে সবচেয়ে আশ্চর্য লাগে যে এ ধরনের একজন মানুষকে যখন প্রয়োজন, আপনি 2014 সনের সুবিধাভোগী সরকার, 18 সনে আপনি সুবিধাভোগী, তারপরে যে যার কাছ থেকে এতগুলো সুবিধা নিলেন, উনি কি এমনি এমনি এবং সরকারের জন্য বেনজিরকে ধরা খুব ডিফিকাল্ট। তবে এইটুকু বলাই যায় যে এখন পর্যন্ত যা কিছু প্রকাশিত হয়েছে, সরকারের যদি নীরব কোনো সমর্থন না থাকতো এইটুকু কিন্তু প্রকাশিত হতো বলে আমাকে ভাবতে কষ্ট হচ্ছে। আমি যাক বাংলা